এসএসসি জিডি এক্সাম 2024-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্টেন্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি, যা আজকে সেট নাম্বার 18 আমরা দেখব। তো অলরেডি 17টা সেট কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। তো যারা প্রিভিয়াস সেটগুলো আমাদের দেখোনি, তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের জন্য আলাদাভাবে একটা আমি প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে কিন্তু পরপর সাজানো রয়েছে। অবশ্যই তোমরা বিগত যে সেট সেগুলো দেখে নেবে। তো শুরু করছি আজকের সেট নাম্বার 18। প্রথম কোশ্চেন আমাদের রয়েছে, কালিদাস কোন শাসকের রাজসভার একজন বিখ্যাত কবি ছিলেন? অপশনে রয়েছে হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পুষ্যমিত্র শুঙ্গ, কনিষ্ক। তো এখানে মনে রাখবে কালিদাস হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়র কিন্তু রাজসভার রত্ন ছিলেন। কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর রাজসভার রত্ন। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে যেমন অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম। খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো। এক্সাম টিপগুলো তোমরা নিজেরা দেখবে, আমি কিছু ক্ষেত্রে বলে দেব। চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য উপাধি কিন্তু গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতের প্রশাসন নিয়ন্ত্রণের জন্য ইংল্যান্ডে কোন আইনের দ্বারা বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছিল? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট না পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে 1784, 1833 সালের চার্টার অ্যাক্ট না 1858 সালের ভারত শাসন আইন। তো কোনটা হবে এখানে? এখানে মনে রাখবে 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। 1784 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের যে ত্রুটি, মানে বিভিন্ন যে ভুলগুলো হয়েছিল এই অ্যাক্টে, সেগুলো শুধরানো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু দুর্নীতি কমানো। এই আইন পাশের সময় বাংলার গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো এটাও ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ভারতের উপরাষ্ট্রপতির বেতন কোথা থেকে দেওয়া হয়? ভারতের সঞ্চিত তহবিল থেকে, ভারতের আকস্মিক তহবিল থেকে, না প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে? খুবই ইন্টারেস্টিং অঙ্ক, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যার সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, এটা মনে রাখবে তোমরা। তিনি উপরাষ্ট্রপতি হিসেবে কোনো বেতন পান না, বরং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাকে মাসিক 4 লক্ষ টাকা বেতন দেওয়া হয়, যা ভারতের সঞ্চিত তহবিল থেকে কিন্তু দেওয়া হয়। সংবিধানে উপরাষ্ট্রপতি পদের ধারণাটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এটা একটা এক্সট্রা ফ্যাক্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের অধিকার ছাড়া কোনো কর আরোপ করা বা সংগ্রহ করা যাবে না? অনুচ্ছেদ 107, 123, 265, 301। তো কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো মনে রাখবে 265 হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 265 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কর আদায় কিন্তু নিষিদ্ধ, যদিও অনেক ক্ষেত্রেই কর কিন্তু আদায় করা হয়, যেগুলো বলছেন আমি। সংসদ বা রাজ্য আইনসভার দ্বারা প্রণীত আইন ছাড়া সরকারের কোনো নতুন কর আরোপ করা বা আদায় করার ক্ষমতা নেই। অনুচ্ছেদ 123 রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার কিন্তু ক্ষমতা সঙ্গে সম্পর্কিত, বা অর্ডিন্যান্স জারি করতে পারে রাষ্ট্রপতি এই আর্টিকেলের মাধ্যমে। ঠিক আছে। ওয়ারেন্টও বা যেটাকে বলা হচ্ছে অধিকার পৃচ্ছ, এই যে রিট, এই রিটটির আক্ষরিক অর্থ কী? এর আক্ষরিক অর্থ কি আমরা আদেশ দিচ্ছি বা উই কমান্ড, সশরীরে উপস্থাপন করা বা টু হ্যাভ দ্য বডি অফ, না আপনার অধিকার কি হোয়াট ইজ ইউর অথরিটি, নিষেধ করা টু ফরবিড? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু হোয়াট ইজ ইউর অথরিটি বা আপনার অধিকার কি। অধিকারের বাইরে গিয়ে অনেকে কাজ করে, তো সেক্ষেত্রে কিন্তু এই আর্টিকেলগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে রিট জারি করার ক্ষমতা, এবং একইভাবে হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে 226তম আর্টিকেল, মনে রাখবে। এবং মোস্ট 5টি রিট কিন্তু জারি করতে পারে। অধিকার পৃচ্ছ জারি করা হয় এটা জানতে যে কোনো ব্যক্তি কোন আইন অধিকারে একটি সরকারি পদ দখল করে আছে। অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি যারা কিনা বেআইনিভাবে কিন্তু তাদের সময় শেষ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু দখল করে থাকে কোনো একটা ক্ষমতায়, তো সেক্ষেত্রে কিন্তু এই রিট কিন্তু জারি করতে পারে সুপ্রিম কোর্ট, যদি তার বিরুদ্ধে কেউ মামলা বা কিছু করে। বন্দি
প্রত্যক্ষীকরণ বা হেভিয়াস কর্পাস এর অর্থ হচ্ছে সশরীরে উপস্থাপন করা। তো এটাও মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি এগুলো নিয়ে একটা ভিডিও আলাদা করবো তোমাদের জন্য। নেক্সট, ভারত থেকে কোন ধরনের চা সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি করা হয়? তো রপ্তানি কোনটি করা হয়? হার্বাল টি, গ্রিন টি, না ব্ল্যাক টি, না রেগুলার টি? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো মনে রাখবে এখানে কিন্তু ব্ল্যাক টি কিন্তু বা কালো চা কিন্তু রপ্তানি সবথেকে বেশি করা হয়। ভারত প্রধানত চা, কালো চা কিন্তু রপ্তানি করে থাকে। এটি ভারতের মোট চা রপ্তানির প্রায় 96%। অর্থাৎ সর্বাধিক চা উৎপাদিত হয় আসাম রাজ্যে। এবং স্বাদে ও গন্ধে যদি বলা হয় বা মানের দিক থেকে, তো দার্জিলিং চা কিন্তু ভারতের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত বলা যায়। এবং এটি প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত কিন্তু বলা যায় পণ্য ভারতের। ঠিক আছে, এটাও মনে রাখবে। পুরনো পলি দ্বারা গঠিত উত্তরের সমভূমির বৃহত্তম অংশটি কী নামে পরিচিত? ভাবর, তুরাই, কাদর, ভাঙ্গর? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে মনে রাখবে পুরনো পলি দ্বারা এটা হচ্ছে ভাঙ্গর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। উত্তরের সমভূমির যে অংশটি পুরনো পলি মাটি দিয়ে গঠিত তাকে ভাঙ্গর বলা হয়। এই মৃত্তিকা সাধারণত উঁচু এবং এতে চুনা পাথরের কণা বা কঙ্কর থাকে। নদীর নিকটবর্তী অঞ্চলের নতুন যে পলিমাটি যদি বলা হয়, তো নতুন পলিমাটিকে কিন্তু খাদর বলা হয়, যা কৃষিকাজের জন্য কিন্তু অত্যন্ত উর্বর। আর প্রাচীন হলে সেটা হয়ে যাবে ভাঙ্গর। ঠিক আছে। 1948 সালের শিল্পনীতিতে কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একচেটিয়া অধিকার ছিল না বা মনোপলি ছিল না? তো সেক্ষেত্রে কী হয়ে যাবে? অস্ত্র, গোলাবারুদ, পারমাণবিক শক্তি, রেলওয়ে, না লৌহ ইস্পাত? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে লৌহ ও ইস্পাত, মানে লোহা ইস্পাত মানে আয়রন অ্যান্ড স্টিল। 1948 সালের শিল্পনীতিতে অস্ত্র, পারমাণবিক শক্তি, রেলওয়ে পুরোপুরি কিন্তু কেন্দ্র সরকারের অধীনে ছিল। তবে লৌহ ইস্পাত, টেলিফোন, জাহাজ নির্মাণের শিল্প রাজ্যের হাতে কিন্তু রাখা হয়েছিল। এই নীতির মাধ্যমে ভারত সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে কিন্তু একটি মিশ্র ইকোনমি গ্রহণ করে বা মিক্সড ইকোনমির কনসেপ্ট কিন্তু গ্রহণ করে। 1668 সালে প্রতিফলক দূরবীন বা রিফ্লেক্টিং টেলিস্কোপ আবিষ্কারের কৃতিত্ব কাকে দেওয়া হয়? গ্যালিলিও গ্যালিলি, জোহানেস কেপলার, আইজাক নিউটন, না ক্রিশ্চিয়ান হাইগেন্স? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো আইজাক নিউটন কিন্তু এখানে সঠিক উত্তর হবে। স্যার আইজাক নিউটন 1668 সালে প্রথম ব্যবহারিক প্রতিফলক দূরবীন বা রিফ্লেক্টিং টেলিস্কোপ আবিষ্কার করেন। অন্যদিকে গ্যালিলিও কিন্তু একটি পরিসারক বা যেটাকে রিফ্লেক্টিং দূরবীন তৈরি করেছিলেন। তো এগুলো মনে রাখবে। এছাড়া এখান থেকে মনে রাখতে পারো কেপলার গ্রহের তিনটি যে সূত্র, গতির যে তিনটি সূত্র, সেটা কিন্তু কেপলার দিয়েছিলেন। প্ল্যানেটারি মোশন, লস অফ প্ল্যানেটারি মোশন কে দিয়েছিলেন? তিনি হচ্ছেন কেপলার। দাঁতের ক্ষয় রোধ করতে টুথপেস্টে কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরাইড, ফ্লোরাইড, আয়োডিন, না ব্রোমাইড? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো মনে রাখবে এখানে কিন্তু ফ্লোরাইড হয়ে যাবে সঠিক উত্তর। দাঁতের এনামেলকে, দাঁতের মধ্যে এনামেল রয়েছে, তো সেটাকে শক্ত করতে বা ক্ষয় রোধ করতে টুথপেস্টে কিন্তু ফ্লোরাইড মেশানো হয়। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করবে এবং অ্যাসিড আক্রমণ থেকে দাঁতকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে। প্রতিদিনের ব্যবহৃত পোস্টে ক্লোরাইডের উপস্থিতি দাঁতকে মজবুত করে এবং ক্যাভিটি গঠন রোধ করে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড সেশনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে। প্রত্যেককে ধন্যবাদ।